দেশের পপুলেশনের একটা অংশ তারা এখনো বিলিভ করে যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে একটা সংশয় রয়ে গেছে। যে নির্বাচন কি আসলেই হবে স্যার? আমি বিশ্বাস করি নির্বাচন হবে। বিএনপি এত বৃহৎ দল, তো জনপ্রিয় দল, একটা আসনে মাল্টিপল প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। এই ইস্যুটা কিভাবে ট্যাকেল করবেন স্যার? এই 15-16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। জান্নাতের টিকিট, এটা তো হচ্ছে মধ্যযুগীয় কথা। মধ্যযুগ বলতেই বলা হয় অন্ধকার। ইউরোপে এই ঘটনাটা ঘটেছে। কেউ মারা গেলে পরে পাদ্রী সাহেব ওই চিঠি লিখে দিলে পরে এবং ওই কফিনের মধ্যে চিঠিটা দিয়ে তাকে সমাহিত করলে সে সরাসরি স্বর্গে চলে যাবে। জেনজি জেনারেশন আছে, তাদের জীবনে মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিকতা কতটুকু? যদি আমরা অনেক বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি কোনো একটি দেশে, তখন তো আমার দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়ে। সেই জায়গা থেকে জেগে ওঠার একটা নতুন প্রেরণা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আপনারা দেখবেন হাসিনা এটাকে ভাঙার জন্য কত চেষ্টা করছে, বাঙালি বাঙালি বাঙালি, কিন্তু পাসপোর্ট থেকে বাদ দিতে পারে। আমাদের রাজনীতিতে এখন প্রায়শই বলা হয় যে অমুক ভারতের দালাল, অমুক পাকিস্তানের দালাল। উই জাস্ট ওয়ান্ট টু নো স্যার, বিএনপি আসলে কার দালালি করে? বিএনপি হচ্ছে যদি দালালি করে সেটা বাংলাদেশের দালালি, বাংলাদেশের মাটির দালালি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার দালালি। আপনাদের সবাইকে দেশ টাউন হলে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা ডিসেম্বর মাসের 1 তারিখ আমাদের বিজয়ের মাস শুরু। তো আমি প্রথমেই স্মরণ করতে যাচ্ছি আমাদের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের এবং তাদের অবদানকে, এবং সেই সাথে স্মরণ করতে যাচ্ছি আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এবং সেই সাথে আমরা আমাদের অনুষ্ঠানটি দেশ টাউন হল, আমাদের আজকে চিফ গেস্ট অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব, যিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, এবং উনি আজকে আপনাদের সাথে আলোচনা করবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন এবং আমার নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা এবং দেশ নিয়ে তাদের ভাবনা, এবং এগুলো নিয়ে আজকে আমরা শুরু করব। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমি পরিচয় করে দিতে চাই আমার কো-হোস্ট আহমেদ এহসান কবির শাহ, যিনি আজকে অনুষ্ঠানটি কন্ডাক্ট করবেন আমার সাথে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের মাস শুরু হচ্ছে আজকে, বাট এই আনন্দের মাঝেও আমাদের দেশ নেত্রী বা গণতন্ত্রের জন্য যার অনেক স্যাক্রিফাইস, আমরা মাদার অফ ডেমোক্রেসি বলে থাকি, ম্যাডাম বেগম খালেদা জিয়া অসুস্থ। এটা আমাদেরকে মানে অনেকদিন পরে সারা দেশের ইরেসপেক্টিভ অফ উনি কে কোন ইয়ে আছে, কে কি করছে, সবাই ওনার জন্য প্রার্থনা করছে, দোয়া করছে, যে যার যার জায়গা থেকে। আমাদের একটু ছোট্ট চেষ্টা আছে স্যার, আপনি একটু অনুমতি দিলে আমরা একটু কোরআন তেলাওয়াত করেছি, একটু একটা মোনাজাত করবো ছোট করে। ঠিক আছে, আপনারা সবাই একটু শরীক হবেন প্লিজ। ম্যাডামের জন্য আমরা একটু প্রার্থনা করব, দোয়া করব। আমাদের সাথে আছে মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اجعل حالنا قرة واجعل حالنا أجلا وشكرا واجعل حالنا شافيا وشفعا. اللهم اجعل كلنا قرة واجعل كلنا أجلا وشكرا واجعل كلنا شافيا وشفعا. اللهم يا قاضي الحاجات، اللهم يا دافع البليات، اللهم يا مستقيم القلوب يا ديني، اللهم يا متقب القلوب يا ديني. ربنا يا ربنا يا ربنا تلتم تقول मेरे दुआ हमदे बेखुद बरखुदाए पाकेरा पाकेरी मजाज मुस्तफा केराम আলাই মাহবুব আমরা আল্লাহ যে অফিসে খেলা তো আলাই যেরকম করতে আল্লাহ আমাদের দেশের শ্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ আপনার আল্লাহ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দেন, আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ তার পরিবার যারা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনার ডাকে যারা ইশারা দিয়ে আল্লাহ ইহা জগৎ থেকে পর জগতে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ আল্লাহ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আমাদের মা, আল্লাহ আমাদের দেশের অভিভাবক, আল্লাহ সুস্থতা আল্লাহ বেঁচে আল্লাহ আল্লাহ হাসপাতালে বেঁচে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে আল্লাহ আমাদের সমাজ তৌফিক দান করে দেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা কুল্লুম কুল মিয়া দুআ সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাইকে আবারও স্বাগতম আমাদের প্রোগ্রামে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রাম এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি রিজভী সাহেব আপনাকে, বিকজ আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সাথে এখানে এসে সময় দিচ্ছেন। তো প্রথমে জিজ্ঞাসা করবো আসলে আপনি কেমন আছেন এবং কেমন যাচ্ছে আপনার সময়, ব্যস্ততার মধ্যে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন যদি একটু বলতেন আর কি। ধন্যবাদ তৌসিফ। আহ, এমনি তো ব্যস্ততার মধ্যে সময় কাটানো খারাপ লাগে না, কিন্তু এখন আমরা খুবই মর্মাহত অবস্থায় আছি। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আমাদের ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমাদের সকল কর্মকাণ্ডের যাকে প্রেরণার উৎস বলে আমরা মনে করি, আমাদের সেই প্রিয় নেত্রী এখন মানে এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। আল্লাহ যেন খুব দ্রুত তাকে সুস্থতা দান করেন এবং আবারও তিনি আগের মতো, পূর্বের মতো তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার আশু সুস্থতা কামনা করছি। এইটাই খুব বেদনা বিধুর এবং অত্যন্ত ভারী হয়ে আমাদের মনের মধ্যে বিরাজ করছে। তো সুতরাং এই মুহূর্তে আর অন্য কিছু মানে আনন্দের বা ভালো লাগার কিছু আমরা মানে পাচ্ছি না। আমরা তার সুস্থতা, তার আরোগ্য, এই ভাবনার মধ্যেই আমরা আছি। আমরাও দোয়া করি আল্লাহর কাছে যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমি জিজ্ঞাসা করতে চাই আসলে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক কিংবা রাজনৈতিক ভাবে বর্তমানে কি রকম করছে এবং আপনার মতামত কি বাংলাদেশ নিয়ে? ধন্যবাদ তৌসিফ। তৌসিফদের এর আগের একটি অনুষ্ঠান এই এলাকাতে এখানে কি না এই আইএবিতে আগারগাঁতেই স্যার। আগারগাঁতে আমরা এসেছিলাম এবং বেশ ঝরঝরে প্রাণদীপ্ত, প্রাণ শক্তি সম্পন্ন অনেক তরুণ বেশ কিছু গঠনমূলক তারা কাজ করছেন, দেশ নিয়ে ভাবছেন, মানুষ নিয়ে ভাবছেন। এটি আমাকে অত্যন্ত উদ্বুদ্ধ করেছে। তো তাদের এই যে কাজ, আমি মনে করি এই কাজের গতি আরো তীব্রতর হবে এবং তারা আরো আমাদের দেশ, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নিয়ে আরো ভাববে এবং এর উপর কাজ করবে। তো আমি যে প্রশ্নটি করেছে তৌসিফ, তার উত্তরে আমি যেটি বলতে চাই যে 5ই আগস্ট একটি দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং এটা মূল অবদান হচ্ছে তরুণদের, কিশোরদের, এমনকি শিশুদের, শ্রমিকদের, রিক্সাওয়ালা, তাদের আত্মদানের মধ্যে দিয়ে আমরা একটা ভয়ঙ্কর নৃশংস অত্যাচারীকে মানে আমরা ক্ষমতা থেকে সরাতে পেরেছি, যিনি এখন পলাতক রয়েছেন, পালিয়ে গেছেন আমাদের দেশে। যাই হোক, এরপরে মানুষ একটু স্বস্তি, একটু শান্তি তারা মানে 15-16 বছর চেয়েছে, কিন্তু জগদ্দল পাথরের কারণে, অত্যাচারের কারণে সেটা পারেনি, কিন্তু 5 তারিখের পর থেকে সেটা পেয়েছে। কমপক্ষে একটা নির্ভয় অবস্থায় আছে যে কোনো তরুণ তার রাজনৈতিক মতামতের কারণে, তার স্বাধীনভাবে তার সত্য উচ্চারণের কারণে সে কমপক্ষে রাষ্ট্রের দ্বারা গুম হবে না, বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না, অদৃশ্য করা হবে না, এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু সামাজিক যে অরাজকতা, সামাজিক যে অস্থিরতা, সেটা কিন্তু আছে। সেটা বিভিন্ন জনপদের পর জনপদে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাস কিন্তু বেড়েছে। সামাজিক সন্ত্রাসীরা তাদের তৎপরতা এবং দৌরাত্ম্য এটা বিরাজ করছে। তো সেইখানে অন্তর্বর্তীকালীন সরকার এটি একটি নিরপেক্ষ সরকার এবং এটা নির্দলীয় সরকার। তারা যথাযথ ভূমিকা পালন করা এটা তাদের জন্য কঠিন হতো না, কিন্তু সরকারের কোথাও কোথাও কোনো দুর্বলতার কারণে প্রশাসন তৃণমূলে খুব দক্ষতার সাথে কাজ করছে বলে আমার মনে হয়। যেভাবে মানে ড্রাইভ দেওয়া উচিত, মানে সামাজিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য যেভাবে তাদের অভিযান চালানো উচিত, যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেই ক্ষেত্রে কেন যেন অনেকটাই স্লথ গতি রয়েছে, অনেকটাই একটু ঢিলে ঢালা ভাব রয়েছে। সেটা যদি থাকতো তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশি ভালো থাকতে পারতাম। আর সামাজিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ থাকলে পরে অর্থনীতি কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই গড়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আমাদের অর্থনীতির যে ক্রমবর্ধমান যে বৃদ্ধি এবং বিকাশ সেটা কিন্তু অনেক কমে গেছে।
এটা নিঃসন্দেহে বলতে হয়, এটা অনেক কমে গেছে। এমনি অর্থনৈতিক যে অরাজকতা সেটা এই সরকার কমিয়েছেন অনেকখানি। বিশেষ করে যে অর্থনীতির যে সূচক ডাবল ডিজিটে পৌঁছে গিয়েছে, লুটপাট এবং ব্যাংক থেকে টাকা নিয়ে তথাকথিত উন্নয়নের নামে যে হরিলুটগুলো করা হয়েছে, সেখানে বাড়তে বাড়তে এমন একটি অবস্থা হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, আমি বাজারে যাব বেগুন কিনতে, মাছ কিনতে, আলু কিনতে, পটল কিনতে, টমেটো কিনতে, মানে যে টাকা নিয়ে যাব চিন্তা করেছি, যতটুকু কিনবো মনে করেছি তার অর্ধেকেরও কম কিনতে সক্ষম হয়েছে মানুষ। ফলে মধ্যম আয়ের মানুষ, নিম্ন মধ্যম আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ ভয়াবহ রকম তারা একটা নিষ্পেষণে, অর্থনৈতিক নিষ্পেষণের মধ্যে থাকে। তারা যতটুকু তাদের খাওয়া ইনটেক করার কথা, সেই খাবারটা তারা পায়নি, অর্ধেক খাবার তাদেরকে খেতে হচ্ছে। কিন্তু পরিস্থিতি যে খুব বদলেছে তা না। যেহেতু ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বিনিয়োগ এবং ইন্টারনাল বিনিয়োগ নেই। কারণ ইন্টারনাল বিনিয়োগের জন্য যে ব্যাংকে তো টাকাই নেই, টাকা তো লোপাট করে নিয়ে গেছে, হরিলুট করা হয়েছে। এই 15-16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটি একেবারে অফিসিয়ালি জানানো হয়েছে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। তো সেই ক্ষেত্রে যে অর্থনীতির একটা কঠিন মন্দা অবস্থা হচ্ছে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু যারা বিনিয়োগ করবেন তারা দেখেন যে স্থিতিশীল সরকার আছে কিনা এবং নির্বাচিত সরকার আছে কিনা। তো অর্থনীতির বৃদ্ধি বিকাশের জন্য একটি দক্ষ শক্তিশালী সরকার দরকার, স্থিতিশীলতা দরকার এবং নির্বাচিত সরকার দরকার। কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে যে জবাবদিহিতা প্রয়োজন হয়, সেটা অনির্বাচিত সরকারের কাছে সেটা জবাবদিহিটা করতে হয় না। তো বিদেশি বিনিয়োগ নির্ভর করে এই কয়েকটি উপাদানের উপর। যেহেতু সেই কয়েকটি উপাদানের অনুপস্থিতি আমরা এখন দেখছি আমাদের এই সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তো সেই কারণেই আমাদের অর্থনীতি যে আরেকটু সচল হওয়ার কথা, গতিশীল হওয়ার কথা, সেটা হতে পারছে না। তবে বিশৃঙ্খলা অনেক কমেছে। ব্যাংকগুলোতে শক্ত হাতে সরকার সেখানে পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেখানে যে এতদিনে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা এবং হরিলুট যেটা চলেছে, সেটা তারা একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছেন। এবং এই আনতে গিয়েই তো আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন আমার বাবা কিছুই রেখে যায়নি, আমরা তার 32 ভরি সোনা, 832 ভরি সোনা, আমি এর আগে অনেক বক্তৃতায় বলেছি, ছুটে গেছে। এটা কি ভাবা যায়? একটা গরিব দেশের প্রধানমন্ত্রী, তার বাবাও খুব ধনী লোক ছিলেন না, সাধারণ মধ্যবিত্ত, স্বামী সরকারি চাকরি করতেন, তার কি 832 ভরি সোনা থাকতে পারে? এমনকি যারা ব্যাংকাররা আরো অনেকে মনে করছেন আরো কিছু লকারে অনেক সোনা দেখা যাচ্ছে এবং তারা মনে করছেন এটাও অলিখিত প্রধানমন্ত্রীর সোনা। এই যে অর্থনীতির এই একটা ঘটনাটিতে চেহারা বোঝা যায় যে 15 বছর, 15.5 বছর যে কি ধরনের ঘটনা ঘটেছে বলেই আজকে অর্থনীতি এক ধরনের মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। সেই জায়গা থেকে চেষ্টা চলছে, সরকার চেষ্টা করছে, তবে যত দ্রুত সম্ভব একটি অবাধ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকারে যেই আসুক, সেই সরকার এসে যদি দুর্নীতিমুক্তভাবে দক্ষ হাতে দেশ শাসন করতে পারে, তাহলে আমাদের দেশের যে পটেনশিয়ালিটি আছে, আমাদের এত ভালো পটেনশিয়ালিটি আছে যে খুব দ্রুতই আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাকে প্রশ্ন করার একটা সুবিধা আছে, এতটুকু বললে আপনি সব বলে দেন, কভার করে দেন। এবং আপনার থেকে আমরা ইন্সপায়ার্ড হই, আমরা যেহেতু রিসার্চ করি স্যার, যেটা হয়েছে তরুণরা চায় যে উই ফাউন্ড আউট দিস সারপ্রাইজিংলি যে রিজভী সাহেব কি বলে, দে কনসিডার ইউ ভেরি ইন্টেলেকচুয়াল, উইচ ইজ আ ভেরি, আমি আপনাকে পার্সোনালি ম্যাকিয়াভেলি মনে করি বাংলাদেশে। না, এটা আমি মনে করি স্যার, কারণ আপনার সাথে যতবারই দেখা হওয়ার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, ইউ গট গুড অ্যাডভাইসেস যে দেশ নিয়ে ভাবো, এবং আপনি মোটিভেট করেন স্যার। স্যার, আপনি নির্বাচন নিয়ে কথা বললেন, কিন্তু আমরা এখনো দেখি যে দেশের একটা অংশ
পপুলেশনের একটা অংশ তারা এখনো বিলিভ করে যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে একটা সংশয় রয়ে গেছে, এবং অনেকে অনেকভাবে বলে যে নির্বাচন হবে না, নির্বাচন আরো পরে হবে। তো স্যার, বিএনপির এখানে আসলে মতামত কি, এবং আপনার ব্যক্তিগত মতামত কি, যে নির্বাচন কি আসলেই হবে স্যার? আমি বিশ্বাস করি নির্বাচন হবে। এখানে আন্তরিকতা থাকতে হবে যে নির্বাচন যারা কন্ডাক্ট করবে, নির্বাচন কন্ডাক্ট করবে কি ন্যাশনালি, যদি আমরা ওই দৃষ্টিভঙ্গিতে দেখি, আমরা যদি একটা বড় দাগে যদি আমরা দেখি, কন্ডাক্ট করবে হচ্ছে গভর্নমেন্ট, আর এরপরে হচ্ছে এটা সুচারুভাবে পরিচালনা করবে হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথমে মানে ইন্টেনশনটা দেখব সরকারের কেমন। তো সরকারের ইন্টেনশন অত্যন্ত পরিষ্কার বলে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, সরকারের প্রধান থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও মানে ক্যাটাগরিক্যালি ফেব্রুয়ারিতে নির্বাচন, অর্থাৎ বিফোর রমজান যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই নির্বাচনের ব্যাপারে বিভিন্নভাবে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন, তাদের কমিটমেন্টগুলি বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আর কোনো সংশয় আছে, যদি একটা মহাজাগতিক কোনো কিছু না ঘটে, একটা বিশাল বিপর্যয় যদি কিছু না ঘটে, প্রাকৃতিক বিপর্যয় যদি কিছু না ঘটে, আমি মনে করি সেই ক্ষেত্রে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতির খবরও আমরা পাচ্ছি যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি সেটি আছে, এবং নির্বাচন কমিশনে এর মধ্যে আমরা গিয়েছি একবার, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারের সাথেও আলাপ হয়েছে। তাদেরও আমি যে আন্তরিকতা দেখেছি, সিনসিয়ারিটি দেখেছি, তাতেও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের এক ধরনের মানে তাদের মধ্যে একটা তাগিদ আছে, এবং এই ব্যাপারে আমি কোনো ধরনের সংশয় দেখিনি। এবং এটা আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এই যে সংশয়টা হয়তো কোনো মানে গণতন্ত্র বিরোধী বা দেশ বিরোধী কোনো মহল এটা মানে ভাবে করার চেষ্টা করছেন, যেটি আমি বলবো যে খুব নেতিবাচক ভাবে করার চেষ্টা করছেন, ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে বা তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য তারা এই কথাটা বলছেন। কিন্তু আমি সমাজের যে অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন, সিভিল সোসাইটি এবং তরুণ কিশোর পেশাজীবী সংগঠন, প্রত্যেকের মধ্যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা অভিন্ন মত দেখতে পাই। সেক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বা বিচ্যুতি আমি দেখিনি। স্যার, নির্বাচন নিয়ে একটু কথা বলবো। আপনাকে পেয়েছি নির্বাচন নিয়ে, না জিজ্ঞেস করলে হবেই না। এর আগে আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট করে নিই। সারফেসে দেয়ার ইজ আ বিগ কোয়েশ্চেন আফটার জনাব তারেক রহমান সাহেব ওনার স্টেটাস দেওয়ার পরে যে উনি দেশে আসবেন, কবে আসবেন, কি আসবেন, আমরা এদিকে আর যাব না, কারণ এটা ওনার দেশ। উনি কবে আসবেন উনি ডিসিশন নেবেন এবং উনি সবচেয়ে ভালো বুঝবেন। আমরা আর ওইদিকে যাচ্ছি না, বাট আমরা নির্বাচন নিয়ে যে প্রশ্নটা করবো স্যার, সেটা হচ্ছে আপনি এবার একটা মহা দায়িত্বে আছেন, সবসময় থাকেন স্যার কোঅর্ডিনেশন নিয়ে। ইউল বি কোঅর্ডিনেটিং দ্য ইলেকশন। এইখানে স্যার বিএনপি এত বৃহৎ দল, এত জনপ্রিয় দল, প্রত্যেকটা আসনে মাল্টিপল প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। তো এই ইস্যুটা কিভাবে ট্যাকেল করবেন স্যার, যাদেরকে নমিনেশন দেওয়া, আমার এখানে একজন নমিনেশন প্রত্যাশীও আছে, তো এটা কিভাবে ট্যাকেল করবেন, এবং স্যার ক্যান্ডিডেটদের উপর যে অ্যাটাকগুলো হচ্ছে ওইটার ব্যাপারে কি করা যেতে পারে দল থেকে স্যার? থ্যাংক ইউ। দেখুন, একটা হচ্ছে যে অ্যাটাকের কথা যেটা বললেন, সেই আমি আগেই বলেছি যে নানা ধরনের অ্যাটাক, আক্রমণ বা গুলি করা, আঘাত করা, সেই ক্ষেত্রে এই সমস্ত অসামাজিক এবং সংঘাতমূলক কাজ যারা করছেন তাদেরকে দমন করার মূল দায়িত্ব সরকারের, এবং তার পলিটিক্যাল কালার যাই থাক, যে কালারেরই তার রাজনৈতিক রং থাকুক না কেন, সে যদি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, তাকে ধরা, তাকে বিচারের আওতায় নিয়ে আসার মূল দায়িত্ব হচ্ছে সরকার, আর এর পরের দায়িত্বটা হচ্ছে আদালত। তো সেটা তো সরকার করবে। আর একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যার একটি ব্যাপক গণভিত্তি আছে, সেই দলে একাধিক ক্যান্ডিডেট থাকতেই পারেন, এবং যোগ্যতা সম্পন্ন একাধিক ক্যান্ডিডেট থাকতে পারে, এবং সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই দলটি বৃহৎ রাজনৈতিক দল নয়। যে দলের নমিনেশন প্রত্যাশী অনেকেই থাকবে, কিন্তু দল সুচিন্তিতভাবে বিচার বিশ্লেষণ করে আর সামগ্রিক যে বিষয়টি, তার সামাজিক অবস্থান কি, তার রাজনৈতিক অবস্থান কি, সে দলের প্রতি কতটুকু ডেডিকেটেড, এই 15-16 বছর
একটা ফ্যাসিবাদী শাসনের যে জাতকল গেছে, স্টিম রোলার চলেছে, সেই স্টিম রোলারের মধ্যে সে কতটুকু দলের পারপাস সার্ভ করছে, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে দল একজনকে প্রার্থী নির্ধারণ করে। এটা নিয়ে হয়তো কোনো ধরনের মনোমালিন্য বা একটু থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু সেটা সাময়িক। কারণ আমাদের সামনে হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের রাষ্ট্র। তো পলিটিক্যাল ইলেকশনগুলো, যে নির্বাচনে সরকার গঠন করার মতো বিষয়, সেখানে যে দ্বিধাদ্বন্দ্ব থাকুক, যে মনোমালিন্য থাকুক, যে দ্বিধা থাকুক, সেটি কিন্তু মানে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটু সলভ হয়ে যায়, ওইটা সমাধান হয়ে যায়, এবং পরবর্তী পর্যায়ে যাকে প্রার্থী করা হয় তার পক্ষেই সবাই সেখানে মোবিলাইজ করে, তার পক্ষে সবাই মানে সেখানে অবস্থান করে, এবং মানে প্রার্থী সেখানে ব্যক্তিকে সেটা বড় বিষয় না, সেখানে হলো যে প্রতীক এবং দল, এই প্রতীককে আমাকে বিজয়ী করতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ ওই প্রতীকের বিজয়ের উপরে একটি সরকার গঠনের প্রশ্ন জড়িত রয়েছে, এবং সরকার গঠনের সাথে আরো নানা কিছু রাষ্ট্র এবং কি বলে দেশ রাজনীতির অনেক উপাদানগুলি সেখানে যুক্ত থাকে। তো সুতরাং তখন নেতাকর্মীরা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই তখন মানে মাথার মধ্যে একটাই বিবেচনা আসে, সেটা হচ্ছে আমার দলকে জিতাতে হবে, কারণ এই দেশটি হচ্ছে সবার, সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ এটা নিয়ে গোল হয়ে থাকলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য, আমরা তো রাজনীতি করি দেশের স্বার্থে, আমরা চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটাই তো আমাদের মূল লক্ষ্য রাজনীতি। তো সুতরাং একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমার যদি ক্ষোভ থেকেই থাকে, তারপরেও আমি যখন ভাববো তাকেই যখন দল দিচ্ছে, তখন ওই যে আমাদের জাতীয় যে অভিষ্ট লক্ষ্য, সেই জাতীয় অভিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য তখন সবাই ওই একজন প্রার্থীকেই তারা তার সাথে কাজ করবে এবং তাকে বিজয়ী করার জন্য সর্বান্তকরণে চেষ্টা চালাবে। স্যার থ্যাংক ইউ। স্যার আরেকটা প্রশ্ন ছিল, একটু অনুমতি নিয়ে ব্যাপারে অন করবেন। সেটা হলো, আমরা অতীতে দেখেছি বিভিন্ন দল বিভিন্ন অফার দেয়, কেউ 10 টাকায় চাল খাওয়াতে চেয়েছে, কেউ খুব রিসেন্টলি জান্নাতের টিকিট বিক্রি করছে, যে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তো আমি খুব সহজ সরল ভাবে জানতে চাই যে বিএনপি আমাদেরকে অ্যাজ আ ভোটার আমাকে কি অফার করে, আমি কেন বিএনপিতে ভোট দিব? এখানে দুটো বিষয়, মানে তিনটি বিষয় স্থাপিত হয়েছে। সেটা হলো যে কি যে কমিটমেন্ট, 10 টাকা চাল খাওয়ানো, মানে মোট কথা হচ্ছে কমিটমেন্টের একটা বিষয়, তারপরে জান্নাতের টিকিট এবং বিএনপির কি অফার করছে? কি করবে। তো আমি এই দুইটা বিষয় আগে বলি। সেটা হলো যে যেটা মানে সাধ্যের মধ্যে যেটা আছে কমিটমেন্টটা সেটাই হওয়া উচিত। আমরা ইউরোপ আমেরিকায় দেখেছি যে কমিটমেন্ট সেটাই করা হয় যেটা বাস্তবায়ন করা যায়, যেটা ইমপ্লিমেন্ট করা যায়। প্রতারণার জন্য যদি কোনো বিভ্রান্ত তৈরি করার জন্য যদি 10 টাকা কেজি চালের কথা বলা হয়, তাহলে সেটা জনগণ তো প্রতারিত হলোই, মানুষ কিন্তু তাকে সেটা ভুলে না। এর আরো উদাহরণ আছে, যেমন ধরুন আমি ওই রাজনৈতিক কমিটমেন্ট যদি মিথ্যা হয়, প্রতারণামূলক হয়, মানুষ কোনোদিন সেটা ক্ষমা করে না, ভুল করে না। এরশাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আন্দোলন হচ্ছিল 80-র দশকে, যে এরশাদ গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় এসেছে, সুতরাং তাকে তার কাছ থেকে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানে নির্বাচিত সরকার দেশ গঠন করবে এবং তাকে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগের দাবিতে এবং তার অধীনে আমরা কেউ কোনো নির্বাচন করব না, এটা ছিল আমাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। এবং এই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, শেখ হাসিনা করেছেন, এমনকি আরেকটি ইসলামী রাজনৈতিক দল জামাত ইসলাম। কিন্তু আমরা দেখেছি যেদিন অঙ্গীকার করেছেন তার 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম, এই দুইটি দল তারা নির্বাচনে চলে গেলেন। দেখুন, মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় না, জনগণ ভুল সিদ্ধান্ত, তারা গেছে। বেগম জিয়া বললেন, না, আমি মানুষের কাছে যে ওয়াদা করেছি, যে অঙ্গীকার করেছি, আমি সেই অঙ্গীকার থেকে শুরু করি। তিনি অবিরাম গতিতে আন্দোলন চালিয়ে গেলেন, কিন্তু এরশাদের অধীনে নির্বাচন করেন।
আচ্ছা, এই যে অবস্থা, এরপরে আবার একটা, এটা গেল 86-র ব্যাপার। 88-তে আবার একটা নির্বাচন ইয়ে দিলেন, এরশাদ দিলেন। সে নির্বাচন তো প্রশ্নই আসে না, বিএনপির অংশগ্রহণ করা, ম্যাডামের অংশ। তো এই যে মানে রাজনীতিবিদের অঙ্গীকার এবং মানুষের কাছে সত্য কথা বলা, এটা মানুষ সেটা পুষিয়ে দেয়, জনগণ সেটা পূরণ করে দেয়। দেখুন 90 যখন এরশাদের পতন হলো, 91 আমাদের বিএনপির প্রচুর সমর্থক ছিল, কিন্তু সংগঠন থানা তৃণমূলে খুব একটা ছিল না, শুধু ছিল ছাত্র সংগঠন। ছাত্রদল তখন সমস্ত ইউনিভার্সিটিতে জিতছে, কলেজগুলোতে জিতছে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বুয়েট সবগুলো আমাদের প্যানেল ইলেক্টেড। কিন্তু আমাদের ওই রুট লেভেলে আমাদের অর্গানাইজেশন ছিল। কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ কিন্তু ভোট দিল বেগম খালেদা জিয়াকে এবং তার রাজনৈতিক দল বিএনপি। এই যে সত্য কথা বলা, মানুষের কাছে সত্য অঙ্গীকার করা, এই সত্য অঙ্গীকারের পুরস্কার জনগণ দেবেই, যেটা দিয়েছিল 91 বেগম খালেদা জিয়া। অর্থাৎ কোনোভাবেই আমার সাধ্যের বাইরে ফাঁপা কোনো ইয়ে করলে পরে, প্রতিশ্রুতি দিলে পরে, সেটা জনগণ কখনোই অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করতে পারে না। এইটা আমরা আমরা সেটা দেখেছি, প্রমাণিত স্যার। একেবারে প্রমাণিত। আর জান্নাতের টিকিট, এটা তো একটা মধ্যযুগীয় কথা। মধ্যযুগ বলতেই বলা হয় অন্ধকার। এটা ইউরোপে এই ঘটনাটা ঘটেছে। এটা পাদ্রীরা কেউ মারা গেলে পরে তাদের কাছে সেই ফ্যামিলির লোক এসে একটা চিঠি নিত, যে পাদ্রী সাহেব ওই চিঠি লিখে দিলে পরে এবং ওই কফিনের মধ্যে চিঠিটা দিয়ে তাকে সমাহিত করলে সে সরাসরি স্বর্গে চলে যাবে। এইটা ছিল মানে খ্রিস্টান পাদ্রীদের ওই সময়, মানে এটা ছিল প্রথা। এই কারণে এবং আরো অন্যান্য কারণে, মানে চার্চের, গির্জার এত প্রভাব ছিল, এবং এই প্রভাবের কারণে সমাজের মধ্যে কুসংস্কার একেবারে ছড়িয়ে গিয়েছিল, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই বলার কারণে কত সায়েন্টিস্টকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারাগারে নির্যাতন করা হয়েছে। গ্যালিলিও বহুদিন নির্যাতিত হয়ে কারাগারের মধ্যে ছিলেন, হত্যা করা হয়েছে কত কত বিজ্ঞানীকে, মানে বৈজ্ঞানিক সত্যের কথা উচ্চারণ করার কারণেই এই সমস্ত বিষয়গুলি আমরা সেই সময় দেখেছি। এবং এটাও ছিল যে তারা ওই বেহেশতে চলে যাওয়া একটা চিঠি দিতেন। তো সেইটার সাথে কি মেলে না যে আমাদের জান্নাতের টিকিটের কথা? তো ইউরোপে মধ্যযুগকে বলা হয় অন্ধকার, কুসংস্কার ছন্ন যুগ। এখন যে জান্নাতের টিকিট, এটা তো মধ্যযুগীয় অন্ধকারেরই পুনরাবৃত্তি হচ্ছে। তো আমি সব মিলিয়ে যেটা বলতে চাই, যে বিএনপি বরাবরই যেটা স্বার্থের মধ্যে থাকে সেটা কমিটমেন্ট করেছে। এই কমিটমেন্ট করেছে বলেই জনগণ তো হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, জাস্টিস তো হবে তাদের মধ্যে থেকে। তাই দেখা গেছে যখনই অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন ধানের শীষ জনগণের ম্যান্ডেট পেয়েছে, জনগণ তাদেরকে সমর্থন করেছে। আজকে দেখুন এই যে সত্যবাদিতা এবং জনগণের কাছে প্রতারণামূলক অঙ্গীকার করেনি বলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি মুমূর্ষ অবস্থায় জীবন যুদ্ধে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু আজকে দেখুন শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, বিএনপি সংগঠন নয়, সারা দেশের জনগণ, সারা দেশের মানুষ, পেশাজীবীরা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য দোয়া করছে, তার জন্য উদ্বেগ উৎকণ্ঠায় দিন যাপন করছে। এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের শ্রেষ্ঠ পাওনা। আজকে জনগণের দ্বারা তিনি আজকে মহিমান্বিত। স্যার, আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা তো স্যার জাতীয়তাবাদী শক্তিতে যারা বিলিভ করে, বা আমরা বাংলাদেশি, এই জিনিসটার প্রবর্ততা আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আমি সঙ্গীত ফ্যামিলি থেকে, সো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটা আমরা সবসময় শুনে বড় হয়েছি। বিএনপি এবার নির্বাচনের সময় একটা স্লোগান দিচ্ছে যে সবার আগে বাংলাদেশ। তো স্যার, এই বার্তা বা এই স্লোগানটা আমাদের জাতীয় জীবনে তরুণদের জন্য বা সাধারণ নাগরিকদের জন্য কি বার্তা বহন করে বা কি এসেন্স আছে, সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। এটা একটা মানে প্রেরণামূলক একটা স্লোগান। এই বার্তার মধ্যে অনেক কিছুই, এটাই যদি আমরা এর তাৎপর্য যদি বিশ্লেষণ করি, অনেক দিক থেকেই আমরা সেই তাৎপর্যটাকে উপলব্ধি করতে পারব। আমরা রাজনীতির ক্ষেত্রে গত 15 বছর কি ছিল, এটা মনে হয়েছিল পার্শ্ববর্তী একটা দেশের এক্সটেনশন, তাদের মানে একটা পশ্চাৎভূমি, একটা হিন্টারল্যান্ড হিসাবে এটা বিবেচনা করা।
মনে হচ্ছে যে রাজনীতিটা হচ্ছে সমান্তরাল, মানে ইন্ডিপেন্ডেন্ট সমান্তরাল না, মানে একে অপরের পরিপূরক করে ফেলেছিলেন সেই সময় যে ফ্যাসিবাদী ইয়ে ছিলেন, সব শাসক ছিলেন। তো তারপরে আমাদের সমাজ সংস্কৃতিও এটা ভারতের একটা পার্ট করার চেষ্টা করছে। আপনারা জানেন নানা দিক থেকে, ওখান থেকে শিল্পী কুশলীরা এসে এখানে বড় বড় প্রোগ্রাম করছে, এটা আসতে পারে, এটা কালচারাল এক্সচেঞ্জ হতে পারে। তো আমাদের ওখান থেকে এসে স্টেডিয়ামে বিশাল প্রোগ্রাম হচ্ছে শাহরুখ খানদের, আমাদের কয়জন শিল্পী সাহিত্যিক গিয়ে সেখানে প্রোগ্রামে অংশগ্রহণ, এইটা সেই সরকার নিশ্চিত করে। আমাদের প্রায় কি বলে 2010 সালে এমন কিছু চুক্তি করা হয়েছে, এটা গোপন রাখা হয়েছে। সে চুক্তি এমন চুক্তি যেটা বাংলাদেশের স্বার্থের বাইরে যায়। অর্থাৎ পার্শ্ববর্তী দেশ যেভাবে ফরেন পলিসি দেবে, যেভাবে অন্যান্য সামরিক পলিসি বা অন্যান্য পলিসি, সেই পলিসির একটা এক্সটেনশন হিসেবেই বাংলাদেশ কাজ করবে। তো সুতরাং আমাদের যে গর্বিত এবং সাহসী একটি স্বাধীন সার্বভৌম জাতি, যে স্বাধীন সার্বভৌম জাতির যে মাথা উঁচু করে দাঁড়ানো, সেই মাথা উঁচু করে দাঁড়ানোটা অনেকটাই খর্ব হয়ে যায়, অনেকটাই দুর্বল হয়ে যায়। সার্বভৌমত্ব অনেকটা দুর্বল হয়ে যায় যদি আমরা অনেক বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি কোনো একটি দেশে, তখন তো আমার দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়ে। সেই জায়গা থেকে জেগে ওঠার একটা নতুন প্রেরণা হচ্ছে সবার আগে বাংলাদেশ। সুতরাং এটা আমাদের একটি রাজনৈতিক দর্শনের একটি স্লোগান, যেখান থেকে শুধু বিএনপি বলে নয়, বিএনপির কি বলে যে অঙ্গ সংগঠনগুলো নয়, এটা হচ্ছে সারা জাতির জন্য মানে জেগে ওঠা। আমরা স্বাধীন জাতি, আমাদের সার্বভৌমত্ব অত্যন্ত শক্তিশালী, আমরা সামরিক শক্তিতে, আমরা সংস্কৃতিতে, আমরা রাজনীতিতে, আমরা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে, আমরা সাহিত্যে, আমরা সব দিক থেকে আমরা নিজেরা অত্যন্ত স্বাবলম্বী, স্বায়ত্তশাসিত এবং পৃথিবীর মধ্যে প্রতিযোগিতা করার মতো একটি মহান রাষ্ট্র হিসাবে, মহান জাতি হিসাবে আমরা গড়ে উঠব। সেই প্রত্যয়, সেই ধরনের অঙ্গীকারটুকু রয়েছে সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ স্যার। স্যার, আপনাদের বিএনপির 31 দফাতে বলা হয়েছে যে রিলিজিয়াস হারমোনি, আমরা সবাই সকলকে নিয়ে আমরা একসাথে থাকবো। কিন্তু আমি মুসলমান, আমি অনেক সময় দেখি যে আমার ধর্মকে যেভাবে 2-4টি দল ব্যবহার করছে এবং তারা রাজনীতিতে যেভাবে ধর্মের বিভিন্ন উক্তি ব্যবহার করছে বা ধর্মকে যেভাবে প্রেজেন্ট করছে, এটা আসলে আমাদের সবার জন্য একটু বেদনাদায়ক। তো আমি অবশ্যই জানতে চাবো যে বাংলাদেশের বিএনপি সংখ্যালঘুদের নিয়ে কি ধরনের পলিসি আছে এটা জানতে চাবো। কিন্তু সেই সাথে আমাদের যারা মেজরিটি যারা আমরা আছি মুসলমান, তাদের তো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে এই ধরনের রাজনৈতিক চর্চার জন্য। তো এটা নিয়ে আসলে বিএনপি কি ভাবছে? এখানে যে রিলিজিয়াস হারমোনি, এটা তো আজকে নতুন না, যুগ যুগ ধরে 1000 বছরের সংস্কৃতি। আমাদের একই সাথে হিন্দু মুসলমানের একই সাথে পালা গান হচ্ছে, যাত্রা হচ্ছে, নাটক হচ্ছে, বয়াতিরা গান গাচ্ছেন এবং বাউলরা তাদের যে অত্যন্ত ফিলোসফিক্যাল, যে তাদের প্রত্যেকটি গানের মধ্যে একটা দার্শনিক ভিত্তি আছে। আমাদের বয়াতিরে যে গান সেখানেও একটা রিলিজিয়াস হারমোনি সেখানে। আমাদের সাহিত্য সংস্কৃতির মজবুত যে মোজাইকটা, এটা হচ্ছে রিলিজিয়াস, মানে আমাদের যে ভ্রাতৃত্ব, ধর্মীয় ভ্রাতৃত্বের যে আমাদের বন্ধন, এই অটুট বন্ধন দিয়েই আমাদের সামাজিক ভিত্তিটা রচিত হয়েছে। কিন্তু কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালি যদি এটা কেউ ব্রেক করে, তাহলে আমাদের ইতিহাস ঐতিহ্যকেই মানে ধ্বংস করে দেওয়ার সামিল হবে। এবং বিএনপি এটাই বিশ্বাস করে, বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে যে এখানে সকল ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী একসাথে বাস করবে এবং প্রত্যেকেরই পরিচয় হবে আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি শব্দটার মধ্যেই এটা যেমন একটা মায়ের কোল, মায়ের কোলে যেমন প্রত্যেকটি সন্তান যেমন আশ্রয় পায়, ঠিক বাংলাদেশি জাত এই কথাটা বললে পরে এখানে ভিল, কোল, সাঁওতাল, চাকমা, মারমা প্রত্যেকে আশ্রয় পাচ্ছে। মুসলমান, খ্রিস্টান, হিন্দু প্রত্যেকেই এই 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 কনসেপ্ট, এই রাষ্ট্র দর্শনটার মধ্যে আশ্রয় পাচ্ছে। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শনের তিনি জন্ম দিয়েছেন, উদ্গাতা যিনি, যে কত বাস্তব ভিত্তিক, কত সায়েন্টিফিক, যে আমাদের সমগ্র জাতীয়তার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। বাংলাদেশি বললে আইডেন্টিফাই করা যাবে না যে এই হিন্দু ওই মুসলমান, কারণ বাংলাদেশি বলার সাথে সাথে বাংলাদেশের যে কেউ হতে পারে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, সাঁওতাল হতে পারে, যে কেউ হতে পারে।
সুতরাং এটা এমন একটি মায়ের কোল, এটা এমন একটি ডালি, যে ডালির মধ্যে রজনীগন্ধা, যে ডালির মধ্যে বেলি ফুল, যে ডালির মধ্যে গোলাপ ফুল, যে ডালির মধ্যে অসংখ্য ফুল সাজিয়ে রাখা যায়, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। তো সুতরাং অত্যন্ত সায়েন্টিফিক এবং বাস্তবসম্মত এই দর্শনটা জিয়াউর রহমান দিয়ে গেছে। এই দর্শনের মধ্যেই একটা মানে মহত্তম রিলিজিয়াস হারমোনি, আপনার ধর্মীয় ঐক্য এর মধ্যে নিহিত রয়েছে। সুতরাং আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদের কাছে ধর্মীয় ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতি এটা একটা আমাদের রাজনৈতিক দর্শনের অংশ। এটাকে কেউ যদি কৃত্রিমভাবে ভাঙতে চায়, তাহলে এই দেশের মাটি তাকে সেইভাবে গ্রহণ করবে না, এই মাটির সাথে সংশ্লিষ্ট হবে না। হ্যাঁ, আমরা আবার প্রত্যেকেই ধর্মভীরু। ধর্মের যে জিয়াউর রহমান, তিনি সংবিধানের মধ্যে আল্লাহর নাম সংযোজন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি দিয়েছেন, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন। আবার এটাও বলেছেন যে সকল ধর্ম মত তারা এই রাষ্ট্রের মধ্যে এবং এই দেশে তাদের প্রত্যেকেরই নাগরিক হিসাবে সমান অধিকার রয়েছে। তা আমরা সেটাতেই বিশ্বাস করি। তো যাই হোক, আপনারা দেখবেন যে হাসিনা এটাকে ভাঙার জন্য কত চেষ্টা করেছে, Yes. বাঙালি 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 বলে, জি কিন্তু পাসপোর্ট থেকে বাদ দিতে পারেনি। মানে এটা এত সত্য যে আপনার আইডেন্টিটি, আপনি স্বাধীন দেশের আপনার আইডেন্টিটি, আপনার পরিচয় নিশ্চিত করতে হলে বাংলাদেশ শব্দটা না লিখলে পরে ওটা হবে না। সুতরাং শেখ হাসিনাও পারেনি এটাকে মুছে দেওয়া। ধন্যবাদ। জি, আমাদের রাজনীতিতে এখন প্রায়শই বলা হয় যে অমুক ভারতের দালাল, অমুক পাকিস্তানের দালাল। তো এই দালালির যে রাজনীতিটা শুরু হয়েছে, এটা নিয়ে আপনার মতামত শুনবো। শান ভাই, আপনি একটু অ্যাড করতেন। রিসেন্ট টাইমে মনে হচ্ছে রাস্তায় বের হলেই দালালে ভরে গিয়েছে দেশ। এ আইএসএর দালাল, এ ভারতের দালাল। তো উই জাস্ট ওয়ান্ট টু নো স্যার, মানে আপনি আবারও বেয়াদবি মাফ করবেন স্যার, যে বিএনপি আসলে কার দালালি করে? বিএনপি ঠিকানা হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এইটা এবং এটাই হচ্ছে ময়মনসিংহ, কুমিল্লা, সব মিলিয়ে হচ্ছে বিএনপির ঠিকানা। বিএনপি কখন দেখেন না যে এত অত্যাচার, এত নিপীড়ন, আজকে ভদ্র মহিলা কিভাবে মানে কঠিন অসুস্থতায় চিকিৎসাধীন রয়েছে, অথচ এই মহিলাকে যদি আপোস করতেন, আজাদ করতেন, তাহলে দেশের বাইরে কবে চলে যেতেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চেষ্টা করেছে, ওনাকে পারেনি। হাসিনা কত চেষ্টা করেছে, তারপরেও পারেনি। কত চেষ্টা করেছে, উনি জেলে গেছেন, নিপীড়িত হয়েছে, এবং ওনার খাবার মধ্যে কোনো বিষক্রিয়া দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে মানে আমরা প্রত্যেকেই সন্দেহ করি যে তার খাবারের মধ্যে কিছু মেশানো হয়েছে। কারণ যে সুস্থ মহিলা হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন, আমরা টেলিভিশনে দেখলাম, সে মহিলা বেরিয়ে আসছেন হুইল চেয়ারে। এই যে বেদনাদায়ক আমরা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, তো সেটা তো হলো যে এই কারণেই যে উনি এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের নদী, এদেশের পাখি, এদেশের বাতাস, এদেশের হাজার বছরের ঐতিহ্যের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছেন বলে তাকে সরানো যায়। উনি মৃত্তিকার নেত্রী, উনি বৃক্ষের নেত্রী, বাংলাদেশের সবুজ বৃক্ষের, উনি বাংলাদেশের নদীর নেত্রী, বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী। তাই উনাকে বাংলাদেশ থেকে বের করানো যায়নি, কিন্তু আরেকজন নেত্রী কথায় কথায় উনি কিন্তু বিপদ দেখলেই চলে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। এবং এই কারণেই বিএনপি হচ্ছে যদি দালালি করে, সেটা বাংলাদেশের দালালি, বাংলাদেশের মাটির দালালি, বাংলাদেশের স্বাধীনতার দালালি, বাংলাদেশের সার্বভৌমত্বের দালালি। ধন্যবাদ স্যার। আমাদের বিএনপি সাধারণত ওয়েমেন সেন্ট্রিক অনেক পলিসি আর কি তারা অ্যাডপ্ট করেছিল যখন তারা ক্ষমতায় ছিল। আমরা দেখি যে অ্যাসিড বিরোধী আইন বা নারীদের বৃত্তি প্রদান, নারী উদ্যোক্তা তৈরি, এরকম অনেক পলিসি। কিন্তু আমরা দেখি যে একটা দল হঠাৎ করে বললো যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। রাজনীতিতে ভোট পাওয়ার জন্য সত্য কথা বললে আপনি যে প্রত্যেক নারীকে জিজ্ঞেস করুন তো ওই 5 ঘন্টা চাই কিনা, তখন কি হবে? প্রাইভেট অর্গানাইজেশন গুলো, আচ্ছা সরকারি দপ্তরে না হয় সরকারের দপ্তরগুলো গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে তো প্রচুর নারীরা চাকরি করে, তাদের কাজ করতে হয় মানে নির্দিষ্ট অফিস আওয়ারে, তাদের নানাবিধ কাজ আছে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশন গুলো তখন নারীদের চাইতে পুরুষদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করবে যে এখানে শুধুমাত্র পুরুষরাই
অ্যাপ্লিকেশন করার যোগ্য। একটা সূক্ষ্মভাবে মানে সামগ্রিক জাতি গঠনে নারীদের যে অবদান, সেখান থেকে ক্রমান্বয়ে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এই কথাটা বলা হয়েছে কিনা আমার কাছে True. আমার কাছে এটা মনে হয়। কোনো নারীকে বলেছে নারীরা তো কাজ চায়, তারা কর্মসংস্থানের পেতে চায়, কর্মসংস্থান তাদের দিতে চায়, এবং নারীরা কত নিষ্ঠার সাথে করে। আমি কিছুদিন একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, গতবার যখন বিএনপি ক্ষমতায় ছিল। আমি দেখেছি যে স্বামীর চাইতে, গ্রামের গরিব কৃষকদেরকে স্বামীর চাইতে নারীকে ঋণ দিলে পরে তারা একটা ছাগল কিনবে দুটো, বা হাঁস মুরগি পালনের জন্য ঋণ দেওয়া হচ্ছে, খুব বেশি না, 5,000 টাকা, 6,000 টাকা বা 10,000 টাকা পাওয়া যাবে। এই ঋণ দিলে পরে ওই স্ত্রী ওই ছাগল কিনে বা হাঁস মুরগি কিনে পালন করে বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করেছে। কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে স্বামীকে দিলে পরে স্বামী টাকাটা উড়িয়ে দিয়েছে, কিন্তু তার ওয়াইফ টাকাটা ঠিক মতো পরিশোধ করেছে, এবং সেগুলো দিয়ে সে আর্থিকভাবে সচ্ছল হয়েছে, স্বাবলম্বী হয়েছে। অসাধারণ দায়িত্ব পালন করে যেখানে নারীরা, সেখানে আপনি তাকে 5 কর্মঘন্টা দিয়ে আবার স্থবির করে রাখবেন। বরং এইটা বলা যেতে পারে, আমরা যেটা মনে করি যে ম্যাটারনিটি লিভ এটা না হয় বাড়িয়ে দেওয়া যেতে পারে। এটা যদি 4 মাস থাকে, 5 মাস থাকে, এটা 7 মাস, 8 মাস, 1 বছর, সেটা করা যেতে পারে। কিন্তু যেটা কর্মঘন্টা যেটা আছে, স্ট্যান্ডার্ড কর্মঘন্টা, সেখানে নারীরা তো প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষদের সমানভাবে কাজ করছে, এবং অসাধারণ তারা সেই কাজের নৈপুণ্য দেখাচ্ছে। আপনি দেখেন মানে তুলনামূলকভাবে এখন ছেলেদের চাইতে মেয়েরা ভালো রেজাল্ট করছে, Yes. এটা তো Yes. অদ্ভুত ব্যাপার। করছে স্যার। তাহলে আপনি তাকে কাজ থেকে বিরত রাখবেন না, বরং তার যে সময়ে যেটি দরকার, তার ম্যাটারনিটি লিভটা আপনি যদি বাড়িয়ে দেন, তো সেটা একটা পজিটিভ দিক। কিন্তু তাকে মানে কর্মঘন্টা তার কমিয়ে দিবেন কেন? সেটা তো এটা চায় না, সেটা তার আরো বেশি তার এক্সপার্টাইজ এবং তার দক্ষতা শো করতে চায়। স্যার, ডিসেম্বর মাস শুরু হলো, আমরা তরুণ প্রজন্ম যারা আছে, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের অরিজিন স্টোরি। তরুণদের জীবনে, আমরা যারা তরুণ বা যারা জেনজি জেনারেশন আছে, তাদের জীবনে মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিকতা কতটুকুন এবং মুক্তিযোদ্ধার চেতনায় বিলিভ করাটা তাদের জন্য কতটুকুন গুরুত্বপূর্ণ, সেটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। রিসেন্ট ডেজ আমরা যেটা দেখছি, একটু আতঙ্কতেই থাকি যে কালকে কি শুনবো, কেউ সংবিধান ফেলে দিচ্ছে, কেউ পুড়িয়ে ফেলছে, কেউ ইয়ে করছে। না, সো হাউ ইম্পর্টেন্ট আর দিস, মানে এটা তো এত হালকা বিষয় না স্যার। মুক্তিযুদ্ধ অনেক ইম্পর্টেন্ট, সংবিধান অনেক ইম্পর্টেন্ট স্যার, প্লিজ। যে জাতি তার উত্তর প্রজন্মের কাছে স্বাধীনতার গল্প, যুদ্ধের গল্প শোনায় না, সে জাতি, উত্তর প্রজন্ম কখনোই মানে স্বাবলম্বী হয়ে, মানে পুষ্টি সাধিত হয়ে, আমি মানে খাদ্যের পুষ্টির কথা বলছি না, এটা হচ্ছে তার মস্তিষ্কজনিত ইন্টেলেকচুয়াল পুষ্টি, এটা তার যোগাবে না। তাকে স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের গল্প তাকে বলতে হয়, স্বাধীনতার যারা নায়ক তাদের গল্প বলতে হয়, কারণ তাদের মানসিক বিকাশের জন্যই এটা বলতে হয়। আমি আমেরিকার 6th গ্রেড, ওখানে তো আমরা তো ক্লাস 5, ক্লাস 6 এটা বলি, ওখানে বলে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তো 6th গ্রেডের একটা ওই কি বলে সোশ্যাল স্টাডিজ বলে একটা পেপার আছে, সেই সোশ্যাল স্টাডিজ পেপারে সেই বইটা সোশ্যাল স্টাডিজ পড়তে হয় 6th গ্রেডে। তো সেখানে আমি একটা কাহিনী সেখানে পড়েছি, সেটা হলো যে ওদের যে রাষ্ট্রীয় পিতা বা ওরা ফাউন্ডিং ফাদার বলছে, উনি হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনের একটা গল্প ওর মধ্যে আছে, এটা 6th গ্রেডের বাচ্চাদেরকে পড়তে হয় তাদের ওই সোশ্যাল স্টাডিজ বইটাতে। সেখানে গল্পটা হচ্ছে এরকম যে জর্জ ওয়াশিংটন যখন ছোট, ওনার বাবা ছিল খুব বদরাগী, ভীষণ বদরাগী, খুব ভয় পেত বাবাকে। তো তার বাবা বলেছিল বাসার সামনে একটা সুন্দর একটা গাছ উঠেছে, তো ছেলেকে বলেছিল তুমি গাছটা কেটো না, গাছটা সুন্দর লাগে। তো যাই হোক, ভুল করে একদিন জর্জ ওয়াশিংটন ওই গাছটি কেটে ফেলছে। তো কেটে ফেলাতে খুব ভয় পেয়ে গেছে। তারপরে তার বাবা তো নিষেধ করেছিল, তার বাবা তো খুব বদরাগী। তো এইটা মানে যখন দেখছে বাবার যখন বিকেলে বাসায় বাড়িতে ফিরবার সময় হচ্ছে, সে আতঙ্কিত হচ্ছে, ক্রমান্বয়ে আতঙ্কিত হচ্ছে। তারপর হঠাৎ তার মনের মধ্যে একটা সাহস জেগে উঠল, গাছ তো আমি কেটে ফেলেছি, কিন্তু তবুও সাহস সে করলো। বাবার ভয় তাকে পেয়ে বসেছে, কিন্তু তার সাহস জাগবে কিভাবে? তার বাবা আবার এটাও শিখিয়েছিল যে জীবনে কখনো মিথ্যে কথা বলবে। সে বলল যে আমার বাবা আমাকে সে শাস্তি দিই, আমি মিথ্যা বলবো না, বলবো যেটা আমি কেটেছি।
তো তার বাবা আসার পরে সে বললো যে বাবা এটা ভুল হয়েছে, এটা আমি কেটেছি, আমি কাউকে দোষারোপ করব না। তো তার বাবা ওইটা নিয়ে অনেক চিন্তা করে ওই কাটা গাছটাই সে ঘিরে রেখেছে, ঘিরে রেখে বলেছিল যে আমার এই ছেলে একদিন খুব বড় হবে। এটা হচ্ছে সত্যবাদিতার প্রতীক। সে আমার ভয়েও মিথ্যা কথা বলে। তো এই যে তারা সোশ্যাল স্টাডিজের বই 240 বছর আগের একটা ঘটনা, এবং তারা এটাও মনে করে ঘটনাটা সত্য কি সত্য না, কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্সদের একটি ঘটনা, সেই ঘটনাটা মানে উত্তর প্রজন্মকে জানাচ্ছে এই কারণে যে তাদের ফাউন্ডিং ফাদার্সরা যারা একটি জাতি গঠন করেছে তার কথা সত্যবাদী ছিল, যে বাবার ভয়েও তারা সত্য কথা বলতে দ্বিধা করেনি। তাহলে এই কথাটা যখন উত্তর প্রজন্ম জানবে তখন তাদের মধ্যে একটা নৈতিক জোর, একটা নৈতিক বল জেগে উঠবে। এই নৈতিক বল জেগে উঠবে এই কারণে তারা সমাজ পাঠ, আমরা অবশ্য পাকিস্তান আমলে আমাদেরও পড়তে হতো সমাজ পাঠ বলে একটি বই, এখনো বোধহয় থাকতে পারে, সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান একটা আছে। তো এই সোশ্যাল স্টাডিজ আমেরিকার ওই বইটাতে এটা একবারে ওদের স্কুল টেক্সট বুক বোর্ডের এই জন্যই করেছে যে এই উত্তর প্রজন্ম 240 বছর পরেও স্টুডেন্টরা যেন তাদের ফাউন্ডিং ফাদার যারা একটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা কতখানি সত্যবাদী ছিল, এটা যখন ওরা পড়বে তখন ওদের মধ্যেও সত্যের প্রতি একটা মোহ, সত্যের প্রতি একটা অঙ্গীকার জেগে উঠবে। এই কারণেই আমাদের স্বাধীনতা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা গোটা বিশ্বে আমরাই নিজেরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারি, এই যে ঘটনার সাথে যারা জড়িত এবং এখানে যারা আত্মদান করেছেন তাদের মহিমামণ্ডিত গল্পগুলি যদি আমরা না শোনাই উত্তর প্রজন্মকে, তাহলে তারা তাদের মধ্যে সেই নৈতিক বোধটি জেগে উঠবে না। এই কারণেই আমার মনে হয় যে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা নিয়ে আমাদের অনেক গল্প, আমাদের অনেক কাহিনী এবং ইতিহাস আমরা জেএনজি বলি যাই বলি তাদেরকে শোনাতে হবে। আর সংবিধান, সংবিধান তো সংশোধিত হতে হতেই যায়। সংবিধান শতাব্দীর পর শতাব্দী থাকে। ইংল্যান্ডের 1215 সালে সংবিধানের প্রথম ওদের আইন রচিত হয়, ওদের তো লিখিত সংবিধান নয়, ওদের আইন ম্যাগনা কার্টা, সেটাকে ওরা বাদ দেয়নি। ওই ম্যাগনা কার্টা 1215 সাল থেকে প্রায় এই 800-900 বছর তারা নানা পার্লামেন্টে আইন করে করে তারা আজকে গণতন্ত্রের এই উন্নত একটি বিকশিত রূপে তারা নিয়ে এসেছে। ধারাবাহিকতা, তো সাংবিধানিক এই ধারাবাহিকতা আমরা যদি না রাখি তাহলে আমরা আমাদের জাতিকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারবো না, চিনতেও পারবো। এই জন্য দক্ষিণ আফ্রিকার একজন সংবিধান রচয়িতা বলেছেন যে একটি সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সুতরাং হ্যাঁ, এটা যুগের সাথে পরিবর্তন হবে, এটা সংশোধিত হবে। যে আজ থেকে 200 বছর আগে যেটি লেখা হয়েছে বা 100 বছর আগে বা 50 বছর আগে যেভাবে লেখা হয়েছে সেখান থেকে মানুষের চিন্তা চেতনা অনেক কিছু পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই পরিবর্তিত রূপটি আমরা ওই সংশোধন করে ওই সংবিধানের মধ্যেই আমাদেরকে রাখতে, যাতে পরবর্তী পর্যায়ে যারা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, রাজনৈতিক নেতা হবে, তারা যাতে থরলি জানতে পারে স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কি কি আইন প্রণয়ন হয়েছিল এবং কখন কি প্রয়োজনে আইন সংশোধিত হয়েছে এবং নতুন সংবিধানে নতুন ধারা বিধান সংযোজিত হয়েছে। এই কারণেই 72 থেকে চলে আসা সংবিধানকে আমাদেরকে সংশোধনের মধ্যে দিয়ে এর ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। ধন্যবাদ স্যার। শেষ করব আজকে আপনার সাথে কথা বলতে গেলে আসলে যত সময় নেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ততই শেখা যায়। না, আমি তেমন কিছু স্যার, মানে উই স্টিল লার্ন ফ্রম ইউ অন এভরি অ্যাসপেক্ট। স্যার জাস্ট শেষ করে দিব লাস্ট একটা জিনিস দিয়ে, 31 দফার ব্যাপারে একটু হালকা বলে কিভাবে আমি মানে একবারে ডিটেলস করব না, আমি বলবো যে এর মধ্যে শিক্ষা, এর মধ্যে কৃষি, এর মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনা এবং একটি উন্নততর গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে একটি দেশ কিভাবে পরিচালিত হবে তার একটা আমরা ইন্ট্রোডাক্টরি একটা জিনিস খুব সহজভাবে সেখানে তুলে ধরা। 31 দফা যদি আমরা যদি একবার পড়ি সেটা মনে হবে এটা একটা এই সময়ের জন্য চূড়ান্ত ইস্তেহার, একটা সব মানুষের, এটা আমি নির্বাচনী ইস্তেহার বলবো না, এটা একটা চূড়ান্ত ইস্তেহার
যে এখানে যে অঙ্গীকারগুলো করা হয়েছে এটার মধ্যে দিয়ে, এটা খুব কঠিন অঙ্গীকার নয়, এখানে কোনো বাগড়ম্বর নয়, যা সম্ভব, যা বাস্তবায়ন করা সহজ হবে, আমাদের যতটুকু সম্পদ আছে এই দিয়েই যেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, সেই কথাগুলোই এখানে সুন্দরভাবে বলা আছে। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকেও ধন্যবাদ, এবং কিছুটা আমরা দুঃখিত যে প্রশ্ন উত্তর আমরা নিতে পারছি না আজকে। হ্যাঁ, আরেকবার এরকম প্রোগ্রাম হলে আমি ওটা জি জি জি। হ্যাঁ